নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গবাসী ক্যালকুলেট করছে। কি ক্যালকুলেট করছে বলুন তো? আচ্ছা, এই যে তৃণমূলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ উঠছে, এত কিছুর অভিযোগ উঠছে, তাহলে বিজেপি সত্যি কি 2026-এ তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে পারবে? সোজা কথা বলা ভালো, বিজেপি কি ক্ষমতায় আসতে পারবে? ম্যাজিক ফিগার ছুতে পারবে? কত সিট পাবে বিজেপি? আর পেলেও কিভাবে পাবে? কোন ভোট কোথায় সুইং হলে, কত পার্সেন্ট সুইং হলে বিজেপি তৃণমূলকে আসল চ্যালেঞ্জ ছুটতে পারবে? এটা কিন্তু এখন আপনাদের প্রত্যেকের মনে, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকে, আম জনতা বলতে যা বোঝায়, তাদের মনে এটাই ঘুরপাক খাচ্ছে। আমাদের আজকের পর্বে আমরা সেটাকে প্রায়োরিটি দিচ্ছি যে কিভাবে কঠিন চ্যালেঞ্জ মানে ক্যালকুলেট করে আপনাদেরকে আমি জানাবো। এবং আমাদের সঙ্গে যে অতিথি আছেন, পরে ইন্ট্রোডিউস করাচ্ছি, তিনি আপনাদের সামনে তুলে ধরবেন। এর সঙ্গে কসবাকাণ্ড আছে, এর সঙ্গে তৃণমূলের বিদ্রোহ, রাজন্না হালদার, বিজেপির কি স্ট্যান্ড? তাহলে রাজন্না হালদার কি বিজেপি যাচ্ছে, বিজেপিতে যোগদান করছেন, এরকমও কিন্তু একটা রিউমার অনেকের মধ্যেই শোনা যাচ্ছে। তার সাথে আমরা রাখছি যে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়ে বলেছেন মহাজোট, তৃণমূলের বিরুদ্ধে মহাজোট। ভাবুন, এটা কি বাস্তবে সম্ভব? মহাজোট মানে তৃণমূলকে যারা চান না তারা প্রত্যেকেই বিজেপিকে ভোট দেবেন। এইসব নিয়ে আমাদের আজকের পর্ব। বিমল শঙ্কর নন্দ আমার বাদিকে বসে আছেন, অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র, আপনাদের খুব পরিচিত মুখ, এবং তিনি কিন্তু আমাদের আজকের পর্বের অতিথি এবং আপনাদের সামনে বিশ্লেষণ করবেন। বিমলদা, আপনাকে ট্রাইব টিভি বাংলা স্টুডিওয়ে স্বাগত। এবং তার সঙ্গে অনেক নমস্কার, দর্শকদের আমার নমস্কার। একদম, এবং তার সাথে নীতি নির্ণয় না দুর্নীতিতে আপনাকে প্রথমবার এলেন। আমি প্রথমেই যেভাবে শুরু করব, আপনি স্টুডিওর বাইরে আমাকে জিজ্ঞেস করছিলেন, যে অনুষ্ঠান যেভাবে শুরু করলাম, দর্শকরাও জানতে চাইবেন কি হিসেবে, কি ক্যালকুলেট করে, কোন ভোট নিয়ে, কোন শতাংশ ভোট নিয়ে, কোন শ্রেণীর মানুষজনকে নিয়ে আপনারা 26-এ এত বড় কথা বলছেন যে তৃণমূলকে চ্যালেঞ্জ করবেন। বলুন। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, কিন্তু এমন তো নয় যে আমি আমার দলের সব স্ট্র্যাটেজি ওপেনলি ফাঁস করে দেবো। আর সব স্ট্র্যাটেজি আমি জানি সেটার কোনো কথা নয়। আমার লেভেলে স্ট্র্যাটেজি তৈরি হয় না, অনেক ওপর লেভেলে হয়। বেশ। ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার আগে আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবেই আসতাম, বিভিন্ন চ্যানেলে পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে। বেশ। এবং দলে যোগ দিলে অ্যানালিসিস করা যাবে না এমন তো কোনো কথা কোথাও বলেনি। ফলে আমার এই যে দীর্ঘদিনে প্রায় 15 বছর 20 বছরের এই যে অভিজ্ঞতা, 2001 থেকেই প্রায় আমি টেলিভিশন চ্যানেলে যাতায়াত করি, সেখান থেকে আমি কতগুলো কথা বলতে পারি। সেটা হচ্ছে যে একটা দল ক্ষমতা থেকে যাবে আর একটা দল ক্ষমতায় আসবে, তো স্বাভাবিক নিয়ম। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি এটা একটু অদ্ভুত রকমের। এখানে একটা রাজনৈতিক দল ক্ষমতা এলে না অনেক দিন থাকে। আমি উদাহরণ দিই, 1947 সালে কংগ্রেস ক্ষমতায় এসেছিল, 51-52 সালে নির্বাচনে সেই ক্ষমতাটা ভ্যালিড ক্ষমতা হলো নির্বাচনের মাধ্যমে। টানা চলেছিল 67 অবধি, 1967-তে প্রথম কংগ্রেস হারলো, কিন্তু হারা মানে একেবারে হেরে ভূত হয়ে গেছিল তা কিন্তু নয়। সিপিএম এর মতো মাত্র 13-14টা আসন কম পেয়েছিল। একটু যদি সেই সময় অতুল্য ঘোষ লিবারেল হতেন, অজয় মুখার্জিকে আবার টেনে নিতেন, তাহলে কংগ্রেস ক্ষমতা থেকে যেত না। ওই যা ছিল আগেকার কংগ্রেসীদের একটা গো ছিল যে এ দল টিকবে না, এ জোট টেকে নাকি। হলো কি, কংগ্রেস নিজেই কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেল। আবার 72 থেকে 77 কংগ্রেস এলো। তারপরে সিপিএম কত বছর? 34 বছর। সিপিএমের ওপরে ইয়েতে মানুষ যখন একেবারে পরিষ্কার বুঝে গেছে যে মানে এই দলটাকে আর সহ্য করা যাচ্ছে না, ন্যাচারালি তৃণমূল ক্ষমতায় এলো। তৃণমূল পরপর দুবার জিতেছে, কিন্তু আমি পরিষ্কার মনে করি যে তৃণমূল কংগ্রেসের শেষের শুরু কিন্তু হয়েছে। 2021-এ এদের হারার কথা ছিল, এনিহাও এরা সেই হারটাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের পক্ষে আর সারভাইভ করা মুশকিল। আমি জাস্ট একটা উদাহরণ, 90-এর দশকে বিহারে লালুর জমানা মনে আছে, ও ঠিক এইভাবে চালাতো। লালুর জমানার সঙ্গে এই জমানার অদ্ভুত একটা মিল আছে। লালুর জমানাকে পাটনা হাইকোর্ট একবার মন্তব্য করেছিলেন যে ক্যা চল রা হ্যায়, তো জঙ্গল রাজ। সেই কথাটা খুব চলে যে লালুর জমানা হচ্ছে জঙ্গল রাজ। তো এই জঙ্গল রাজ পশ্চিমবঙ্গেও চলছে। লালুর বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল যে আর সহ্য করা যাচ্ছে না, এই দলটাকে আর নিতে পারছে না লোকে। ফলে মানুষের যে সার্বিক আক্রোশ,
সেই আক্রোশ কিন্তু আছড়ে পড়ছে এই দলটার বিরুদ্ধে। একটা সামান্য মোবাইলে কেউ বললো আমি রাত জাগবো, লাখো লাখো লোক রাস্তায় নেমে এলো, এই থেকে বোঝা যাচ্ছে না এই দলটার বিরুদ্ধে মানুষের ক্ষোভ কতখানি। কিন্তু বিমলদা, যতগুলো উপনির্বাচন কিংবা তারপর যা যা নির্বাচন হয়েছে সেই রিফ্লেকশনটা কিন্তু হচ্ছে না, মানে ভোট মেশিনে হচ্ছে না। হ্যাঁ, আপনি যেটা বললেন, মানুষ আবার রাত দখলে ডাক দেওয়া হচ্ছে 1 বছর পূর্তিতে, আবার হয়তো মানুষজন রাস্তায় নামবে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা সব থেকে যেটা মজার কথা, সেখানে কিন্তু মজার শব্দটাই বললাম, সেটা রিফ্লেক্টেড হচ্ছে না কিন্তু। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। 2021 সালে আমাদের একজন প্রার্থী কম ভোটে জিতেছিলেন, নীতিশ প্রামাণিক, কোচবিহারের একটা কেন্দ্র থেকে, দিনহাটা কেন্দ্র থেকে। পরে উনি কেন্দ্রে তখন এমপি ছিলেন, সেটাই রাখলেন, তিনি এটা ছেড়ে দিলেন এমএলএ ইয়েতে। তারপরে সেই আসনে তৃণমূলের যিনি জিতলেন, যার আগের বারে হেরেছিলেন, কে, উদয়ন গুহ, কত পার্সেন্ট ভোট পেয়েছিলেন? প্রায় 90%-এর কাছাকাছি। ডু ইউ বিলিভ যে এটা সত্যি? এটা হতে পারে কখনো? একটা লোক হেরে গেল, তারপরে তাকে 90% লোক ভোট দিয়ে দিল, এটা কোনো কথা নাই। এর মধ্যেই তো বোঝা যাচ্ছে, কারণ সে পরিষ্কার বলেছিল কেউ যেন বসতে না পারে, ইতিমধ্যে আবার বলা শুরু করে দিয়েছে কাউকে যেন ওখানে কেউ যেন বসতে না পারে এজেন্ট হয়ে। একটা মার খেলে 8টাকে গিয়ে পেটাও। লোকটার বুড়ো হয়েছে, বুড়ো বয়সে বিমৃতি হয়েছে কিনা আমি জানি না, যা পারছে বলে চলেছে। তাহলে পরিবর্তনটা হলো কোথায়? কি এই সরকার এসেছিল, পরিবর্তন নিয়ে কিছুই পরিবর্তন হয়নি। শিব গড়তে গিয়ে বাঁদর রয়েছে। আর এই সরকার যাতে সিপিএম যাতে যায়, ওই জন্য আমার মতো লোক রাস্তায় নেমেছিল, এবং আমাদের বিপদ ছিল আরো বেশি। আমাদের মুখগুলোকে তো সবাই চেনে, টেলিভিশনের পর্দায় আমরা নিয়মিত আসি। এখন যদি সিপিএম জিততো 2011 সালে এত করেও, তাহলে আমাদের উপর কি অবস্থাটা হতো? আমরা এত বিপদ নিয়েও এদের সমর্থন করেছিলাম একটা কারণে, আমরা আশা করেছিলাম যে পশ্চিমবাংলায় সিপিএম যেভাবে গণতন্ত্রকে নিজের হাতে শেষ করে দিয়েছিল, এরা অন্তত গণতন্ত্রটা মানুষকে ফিরিয়ে দেবে, মানুষ একটু প্রাণ ভরে শ্বাস নেবে, ওরা যেরকম প্রতিটি মানুষের ঘরে কি রান্না হয়ে খায় সেই খবরটাও রাখতো, সেটা অন্তত হবে না। তার বদলে এরা যেটা শুরু করলো, এন্টারটাই চুরির সাম্রাজ্য, দুর্নীতি, নোংরামি, এখন তার উপর মহিলাদের সম্মান নিয়ে টানাটানি। পশ্চিমবাংলায় আচ্ছা ভালো কোনটা চলছে আমাকে একটু বলে দাও? কিচ্ছু ভালো চলছে না, গোটা পশ্চিমবাংলাটাকে প্রায় শ্মশান বানিয়ে দিয়েছে। ফলে এইরকম কিছু লোকের হাত থেকে, ভয়ঙ্কর কিছু শক্তি যারা ক্ষমতা দখল করে বসে আছে, তাদের হাত থেকে মানুষ এখন হাঁসফাঁস করছে বাঁচার জন্য। ফলে বদল হবেই, কিচ্ছু করার নেই। এই দল থাকবে না, এই দল ক্ষমতায় না থাকলে দলটাই থাকবে না। বেশ বিমলদা, আপনি যে স্ট্যাটিস্টিক্সটা একটু দর্শকদের সঙ্গে শেয়ার করবেন, যে ভোট শতাংশ আপনি বলছিলেন আমাকে, যদি সবার সঙ্গে দর্শকরা যে প্রচুর মানুষ অনুষ্ঠান দেখেন, যে কিভাবে সম্ভব এবং কোন ভোট সুইং করতে পারে, আপনার যা ক্যালকুলেশন এবং আপনার যা স্ট্যাটিস্টিক্স যা আছে নেটে আছে, সবাই যেন নিয়ে নেয়, আমি কোনোটা নিজে মন গড়া কথা বলছি না। আচ্ছা, 2011 সালে, তার আগের বারে 2006 সালে সিপিএম কত ভোট পেয়েছিল সে আর বলে দেওয়ার দরকার নেই। বিপুলভাবে জিতেছিল, তৃণমূলকে দরমস করে দিয়েছিল। ইনিশিয়ালি তৃণমূল তো 30টা আসনও পায়নি। সেই তৃণমূল কংগ্রেস 2011 সালে ভোট পেল 38.93, মানে প্রায় 39%। সিপিএম ভোট পেল 30.8%, বিজেপি কম পেয়েছিল 4.6, কংগ্রেস 9%। এবারে তৃণমূল কনসলিডেট করেছে, কিন্তু অস্বীকার করার উপায় নেই। 2016-তে আরও বাড়িয়ে করলো 44%, সিপিএম আরও কমে হলো 19.75%, বিজেপি কিন্তু বাড়লো 10.16%। এবার 2021 আমরা জিতবো আশা করেছিলাম, কারণ তার আগে লোকসভা নির্বাচনে আমরা অসম্ভব ভালো ফল করেছিলাম। লোকসভা একদম, সেখানে আমরা 43% ভোট পেয়েছিলাম আগের বারে লোকসভা নির্বাচনে, 43% বেশি, 43.27, 40.25। তৃণমূল পেয়েছিল 43.27, অর্থাৎ আমরা 10% থেকে 2016 ভোটের চেয়ে আমরা প্রায় 40%, তার মানে 30% ভোট মানুষ আমাদের দিয়ে দিয়েছিল লোকসভা নির্বাচনের চেয়ে। এবং সিপিএম কিন্তু কমতে কমতে 2021-এ হয়েছে 4.71, 2021-এ আমরা 37.97, মানে 38%। বেশ, এবার এসো 2024-এ কিন্তু পরিষ্কার লোকসভা ইলেকশনের কথা একদম, আমরা কিন্তু ভোট পেয়েছি 38.73, মানে প্রায় 39%। টিএমসি পেয়েছে 45.76, মানে প্রায় 46%। অর্থাৎ আমাদের ডিফারেন্স কত? 39 থেকে 46,
অর্থাৎ মোটামুটি 6% ভোট। রাইট। 6 থেকে 7%। আমাদের বেশি কিছু করতে হবে না, আমাদের 3.5 থেকে 4% ভোটটা বাড়াতে হবে, তাহলে তৃণমূল শুয়ে পড়বে। ওই পার্সেন্টেজ ভোটটা কাদের? মানুষের ভোট। ভোট ওইভাবে পশ্চিমবাংলায়, আমি আবার বলছি, আমি দীর্ঘদিন ভোট অ্যানালিসিস করেছি, এখানে জাতপাত ধর্মের ভিত্তিতে সেভাবে ভোট হয় না। সাম্প্রতিককালে গত 10-15 বছর কিছু আইডেন্টিটি পলিটিক্স হচ্ছে পশ্চিমবাংলায়, অস্বীকার করার উপায় নেই। তারপরেও বলবো ওভারঅল এখানে ভোটটা কিন্তু পরিষ্কার রাজনৈতিক দলের ভিত্তিতে হয়। ফলে একটা রাজনৈতিক দল গত 3-4টি নির্বাচনে 38-39-40% ভোট পাচ্ছে, ভারতীয় জনতা পার্টি, সেই দল যদি 2 থেকে 3% ভোট বাড়াতে পারে, তৃণমূল শুয়ে পড়বে মাটিতে। এবং সেটা কিভাবে হবে আমি বলে দিচ্ছি। তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে 44% বা 43% এবং জাস্ট লাস্ট 2021-এর নির্বাচনে ওরা 48 পেয়েছিল, যেটা আবার 24 সালের নির্বাচনে কমে গেছে, 45.76 লোকসভা নির্বাচনে কমে গেছে। এর একটা বড় অংশ, কিন্তু একটা বড় অংশ বলবো না, একটা অংশ জল থাকে। জল কীরকম? যারা নেই, ওই সিপিএমের কাছ থেকে যারা সব এসছে, সিপিএমের লোকগুলো, তারা এই টেকনোলজিটা দিয়েছে। কেউ বাড়িতে নেই, তার ভোটটা দিয়ে, যে মেয়ের বিয়ে হয়ে গেছে তার ভোটটা দিয়ে যায়, যে বয়স্ক মানুষ মারা গেছে তার ভোটটা দিয়ে দেয়। এইভাবে প্রতিটি বুথে 15টা 20টা 30টা ভোট করে ম্যানেজ করে। ভোটের আগে 7 দিন আগে থেকে ভয় দেখানো শুরু হয়ে যায়, মারবো ধরবো, উত্তরবঙ্গে যেরকম শুরু করে দিয়েছে এইভাবে মারবো ধরবো। তার উপরে রয়েছে 2021 সালের এই যে মানুষকে ভয়াবহভাবে অত্যাচার করা, লাখো লাখো মানুষ পশ্চিমবাংলা ছেড়ে কেউ চলে গেল বিহারে, কেউ চলে গেল আসামে, কেউ চলে গেল ঝাড়খণ্ডে, কেউ উড়িষ্যায়। আসামে মানুষের এই কষ্ট দেখে তৎকালীন রাজ্যপাল, এখন যিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, হাউ হাউ করে কেঁদে ফেলেছেন। যেগুলো হয় নাকি লোকসভা মানে বিধানসভা নির্বাচনের পর এত মানুষের এত কষ্ট কি করে হয়? তারপরেও আচ্ছা 2021-এর পরে 2024-এ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে কত? আবার সেই 39%, 38.75। তার মানে মানুষের মনোবল কিন্তু ভাঙতে পারেনি, মানুষের মনোবলটা রয়েছে। এর সঙ্গে তৃণমূলের এই যে 20 দাঁতটা যদি ভেঙে দেওয়া যায়, আবার আমি বলছি তৃণমূল 30-এর নিচে প্রথমেই ভোট পার্সেন্ট নামবে, এবং নামতে নামতে তৃণমূল কংগ্রেস একবার ক্ষমতা থেকে গেলে 0% ভোট পাবে, কিচ্ছু পাবে না, সে ভোট অন্য কোন দলের কাছে চলে যাবে। এইটা তৃণমূল বোঝে বলেই তৃণমূল বাঁচার চেষ্টা করছে। সুতরাং যদি ঠিকঠাক আমরা সাংগঠনিক যেটা আমরা ওটাই করে ফেলেছি, সংগঠনটা ওটা তৈরি হয়ে গেছে, এত মার খেয়ে যে লোকগুলো আমাদের হয়ে দাঁড়াচ্ছে, সংগঠনিক কে বলবে? আমি নিজে এখন মাটির কাছাকাছি রাজনীতিটা আমিও করি। এত মার খেয়ে আমি 2021-এ নিজে নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমি মানুষের কষ্ট দেখেছি, মানুষের মার খাওয়া দেখেছি, ঘর ছেড়ে মানুষের পালিয়ে যাওয়া দেখেছি, মানুষের জীবন জীবিকা তছনছ হয়ে যাওয়া দেখেছি। তারপরেও মানুষ এই যে দাঁড়িয়ে আছে শক্ত ভিত্তির ওপরে, এখনও 38-39-40% মানুষ আমাদের ভোট দিচ্ছে। আমি মনে করি যে এটাই তৃণমূলের আতঙ্কের কারণ। ওই জন্য তৃণমূল অত্যাচার করতে চায়। তৃণমূল জানে তার এই যে 48 ছিল, যেটা এখন 45 বা 46 হয়েছে, এর 5-6% একেবারে জলের ভোট, ভয় দেখানো ভোট। যেদিন তৃণমূল ক্ষমতা থেকে একটু ক্ষমতাটা কমবে, এইটা ছেড়ে চলে যাবে। সুতরাং আমি মনে করি না বিজেপির জেতাটা খুব কঠিন কাজ, জেতাটা সহজ, কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম, মানুষের কাছে পৌঁছতে হবে। যেটা আগের নির্বাচনে, যেমন 2021-এর নির্বাচনে কোথাও একটা আমাদের মধ্যে মানে নিজের ত্রুটি তো স্বীকার করতেই হবে, নইলে আমি এগোবো কী করে, আত্মসন্তুষ্টি এসে গিয়েছিল। যেরকম ধরা যাক আমি স্লিপ দিয়েছি, স্লিপ ঠিক মতো পৌঁছে দেয়নি, অনেকে কোথাও ভুলটা করেছে, তার বদল আরে ঠিক হয় বদি হয়, সংগঠনের দিক থেকে ত্রুটি না না, সাংগঠনিক তখন সংগঠন ভালো দাঁড়িয়েছিল, কিন্তু একটা খুব বিপজ্জনক রাজনীতি হচ্ছে কমপ্লেসেন্সি, আত্মসন্তুষ্টি, কোথাও একটা ওভার কনফিডেন্স, আত্মসন্তুষ্টি। ওই তো বলতে হবে আপনি তো জিতেই গেছেন, এই আত্মসন্তুষ্টিটা রাজনীতিতে মারাত্মক। কারণ ধরে নিতে হবে যে আমার বিপক্ষে যারা আছে তারা ডেঞ্জারাস, খুব খারাপ কিছু ভয়ঙ্কর লোকের হাতে ক্ষমতা চলে গেছে, যারা ক্ষমতার জন্য যে কোনো লেভেলে চলে যেতে পারে। ক্ষমতা, তার সঙ্গে অর্থ এবং দুষ্কৃতি, একটা অদ্ভুত তালমিল তৈরি হয়ে গেছে পশ্চিমবাংলায় এই শাসক দলের মদতে। ফলে সেখান থেকে বাঁচতে গেলে সংগঠন শক্তপোক্ত করতে হবে, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ওদের ভাষায় উত্তর দিতে হবে। ওরা যে ভাষায় কথা বলতে আসবে একই ভাষায় উত্তর। বিমলদা, আমি খুব সংক্ষেপে আপনার রিয়াকশন নেবো, তারপরেই আমরা কিন্তু অধ্যাপক হিসেবে আপনার রিয়াকশন নেবো। শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের মিটিং খুব গুরুত্বপূর্ণ, কিভাবে দেখছেন? এটা দুজনেই বিজেপির নেতা। শ্রমিক ভট্টাচার্য বহু পুরনো নেতা। দিলীপ বাবুকে কি মানে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করা হচ্ছে? না, দিলীপ বাবু তার মতো করে অ্যাক্টিভ ছিলেন তো, কে বলেছিলেন না? দিলীপ বাবু অ্যাক্টিভ ছিলেন, প্রায় তিনি তার ফেসবুকে দেন, এখানে সংগঠন করছেন, ওখানে চাইপে চর্চা করছেন, অসুবিধা কিচ্ছু নেই।
আর শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর তিনি এসেছেন, এসে সম্বর্ধনা জানিয়েছেন, দুজনের মধ্যে কথা হয়েছে, মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছে, তো ভালো তো। এবং সবাই মিলে একসঙ্গে এই যে পশ্চিমবঙ্গের এই ভয়ঙ্কর শক্তিটাকে তাড়ানোর জন্য এক হয়েছে, এটা অত্যন্ত মানে ভেরি ভেরি গুড সিগন্যাল ফর দ্য পিপল। সুতরাং আমি তো মনে করি যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যেভাবে বিজেপি এগোচ্ছে তাতে তৃণমূলের আতঙ্কের যথেষ্ট কারণ। না, তাহলে শুভেন্দু শ্রমিক তৃণমূলের কাছে ত্রাস হতে যাচ্ছে 2024, তাই তো? আমি বুঝতে পারছি এদের তো গুরুত্ব যথেষ্ট, এরা শীর্ষ নেতৃত্ব। আগামী দিনে আমার দলে মার খাওয়া কর্মীটাও তৃণমূলের কাছে ত্রাস হতে যাচ্ছে। আগে তাকে সামলাক, তারপর শুভেন্দুর কাছে যাবে। যে লোকগুলো 2021-এ এত মার খেয়ে, আমি আবার বলছি, আমার নিজের চোখে দেখা সব ঘটনা, জেল খেটে কারোর নামে উল্টোপাল্টা কেস দেওয়া হয়েছে, ডাকাতির কেস দেওয়া হয়েছে, কারোর নামে NDPS চাপানো হয়েছে, ঘর বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে, ছোট ব্যবসা ছিল ব্যবসা ভেঙে দেওয়া হয়েছে। আবার দমদমকে কাটা কাপড়ের ব্যবসা করে, কাটা কাপড় নিয়ে খালে ফেলে দেওয়া হয়েছে যাতে সে ব্যবসা করতে না পারে। হাউ হাউ করে কেঁদে আমাকে ছবি দেখিয়েছে, স্যার দেখুন কি করেছে আমার। তারপরেও সেই লোকগুলো বাম জামানা জেরক্স, বাম জমানার খারাপ জেরক্স। বাম জমানা বামেদের একটা ছিল, ওদের মাথায় বুদ্ধিশুদ্ধিগুলো ছিল, ফলে ওরা চুরি করলে খুব লুকিয়ে টুকিয়ে চুরি করছে। আরে মূর্খের দল, এরা চুরিটা করতে জানে না, ওরা সবার সামনে চুরি করে। ফলে পার্থক্য এইটাই, তারা বুদ্ধিশুদ্ধি ছিল, এরা মূর্খের দল। চোর ওরাও চোর, এরাও চোর, পার্থক্য কিচ্ছু নেই। পশ্চিমবাংলায় চেঞ্জ করতে হবে। চুরি আটটা জানে না, সেটা আপনি বলতে চাইছেন? এরা চুরিটা ঢাকতে পারে না, ওরা ঢেকে, যেরকম এই যে চাকরি বলে না, তৃণমূল প্রায়ই বলে চিরকুটে চাকরি ধরে নেবো, কিছু ধরতে পারবে না। তার কারণ হচ্ছে বাম আমলে কী হতো আমি বলে দিই। ধরা যাক আমরা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতাম, আমি অধ্যাপনা শুরু করার পর ইউনিভার্সিটিতে পড়ানোর খুব ইয়ে ছিল। আগে লোক ঠিক হতো, এই লোকটা বিশ্ববিদ্যালয়ে তাকে নেওয়া হবে, পার্টির ব্যাস ঘনিষ্ঠ লোক। এরপর অ্যাডভার্টাইজমেন্ট হলো, তার যা স্পেশালাইজেশন সেই অনুযায়ী চাওয়া হলো। আচ্ছা ধরা যাক সেই স্পেশালাইজেশন আমার মিলে গেল, আমি অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ বোর্ড বসলো। ইন্টারভিউ বোর্ডে যারা আসবে তারা ওই পার্টির লোকটির নামেই তারা সিলমোহর দিয়ে চলে গেল। ইন্টারভিউতে দেখিয়ে দিল যে দেখো বাবু ইন্টারভিউ বোর্ড বসেছে, তারা একে নিয়েছে, তুমি ইন্টারভিউতে পারোনি। কিন্তু আমরা জানি, আমরা জানতাম, এখন অনেক বড় বড় কথা বলে তাকেই নেওয়া হবে, তাকেই নেওয়া হবে। সে ধরা যাক অনেকে আমাকে জিজ্ঞেস করে যে, নিজের একটু ব্যক্তিগত কথা বলতে হয়, আপনি তো বাম আমলে চাকরি পেয়েছেন। হ্যাঁ ঠিক তো, আমি দুটো কথা বলি, আমি বাম আমলে চাকরি পেয়েছি। 1987-88 থেকে আমি অধ্যাপনা করছি, আর আমি অধ্যাপনা করতে গিয়ে কাউকে একটা পয়সাও দিইনি, আমার ঘুষ দিইনি। এই দুটো আমি একদম বঞ্চিত, বাম আমলে এটা হয়েছে। কিন্তু আমার চাকরির কথাটা শুনে একটু বলতে হয়, লোকে শুনুন। আমাদের সময় কলেজ সার্ভিস কমিশন স্পেশাল পেপারে প্যানেল করতো, তো সেই স্পেশাল পেপার অনুযায়ী বিভিন্ন কলেজ থেকে নাম চাইতো যে আমার ধরা যাক কোনো কলেজে ইন্টারন্যাশনাল রিলেশন পড়ানোর লোক লাগবে, সে বলে দিল স্পেশালাইজেশন ইন্টারন্যাশনাল রিলেশন, সেই অনুযায়ী লোক পাঠানো হতো। তো আমার স্পেশালাইজেশনে আমি 1 নম্বরে, একদম আমাকে দেয়ই না, আটকে রেখে দিয়েছে। 1 বছর যায়, 1.5 বছর যায়, লোক দেয়ই না। যারা প্যানেলে, অন্য প্যানেলের লোকজন সব পেয়ে যাচ্ছে, আমার নিচে যারা ছিল তারা কেউ বিভিন্ন কোটায় পেয়ে গেছে, এসসি কোটায় আগে দিয়ে দিতে হয়, তাদের দিয়ে দিয়েছে। তখন আমার এক বন্ধু হাওড়ার একটা কলেজে, সে একটু আগে পেয়েছিল, সে একটা লিয়েন পেল। সে বললো দাঁড়া, তোর নাম আমি স্পেশালাইজেশনটা চাইয়ে দেবো, দেখি এবার কোথায় না দিয়ে থাকে। আমি হাল ছেড়ে দিয়েছিলাম, দিয়ে WBCS পরীক্ষা দিলাম, রিটনে পাসও করে গেলাম। তারপর SC/ST ওয়েলফেয়ার অফিসারেরও একটা ইন্টারভিউ পেলাম। ভেবেছিলাম ওই সরকারি চাকরি চলে যাব, আমি আর অধ্যাপনা করবো না, ইচ্ছে ছিল অধ্যাপনা করার। আমার সেই বন্ধু হাওড়ার একটা কলেজে, সে একটা লিয়েন ভ্যাকেন্সিতে আমার নামটা চাইয়ে দিল প্রিন্সিপালকে দিয়ে। প্রিন্সিপালও তো জানে না, নামটা চেয়ে ফেলেছে। আমার কাছে ডকুমেন্টটা রয়েছে। আমি সার্ভিস কমিশনে গিয়ে বললাম যে পাঠাচ্ছেন না কেন, আমি 1 নম্বরে আছি, আপনার স্পেশাল পেপার না চাইলে আমরা কি করব? বললাম আমি কিন্তু জানি হাওড়ার একটা কলেজ চেয়েছে। তখন পাল্টা প্রশ্ন, আপনি জানলেন কোত্থেকে? আমাকে বলেছে ওরা, আমি 1 নম্বরে আছি, যোগাযোগ হয়েছে। সেই প্রথম আমাকে চাকরি দিল। অথচ যারা আমার অনেক নিচে, রেজাল্ট আমার চেয়ে অনেক খারাপ, তারা সব ইয়েতে ভালো ভালো কলেজে পেয়ে গেল। আর একটা ইউনিভার্সিটির কথা বলি, সেই ইউনিভার্সিটিতে মোটামুটি ভেবেছিলাম যে আমার ইন্টারভিউটা ভালো হয়েছে, পাবো। এক নেতা, তিনি নাম ফাম আর বলবো না কিছু, তার পছন্দ হয়নি বলে তিনি পুরো প্যানেল ক্যান্সেল করলেন। প্যানেল ক্যান্সেল করে এমন একজনকে নিলেন যার রেজাল্ট আমার চেয়ে অনেক খারাপ। বেশ বেশ নিলেন, আমার কিছু করার নেই, কারণ ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউতে চিঠি যেদিন ইন্টারভিউ সেদিন সকালবেলা আমার কাছে এসে দেখে আমি আর যাইনি, সেই চাকরিটা পেল। তার রেজাল্ট আমার চেয়ে অনেক খারাপ।
আমি বুঝলাম যে এরা আমাকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেবে না, বেশ। ঠিক আছে, এটা বাপু কাউকে ধরে চাকরি জীবনে আমি পাবো না। আমি কলেজে অধ্যাপনা করেছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে এমনি পার্থক্য কিছু নেই, ইউজিসির কাছে সবই সমান। এই ইউনিভার্সিটিতে গেলে হয়তো একটু এই হাই স্কুল আর হায়ার সেকেন্ডারি স্কুলের যে পার্থক্যটা, একজন 11-12 পড়ায়, একজন ক্লাস 10 পড়ায়, এছাড়া পার্থক্য কিছু নেই। দীর্ঘদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমিও পড়িয়েছি। কিন্তু আমি আবার বলছি যে বামেরা এই যে চাকরি দিত, অনেক মাথায় বুদ্ধি খাটিয়ে, ধরার খুব কম পড়তো, এই জন্য চিরকুটে চাকরি তো হয়েছেই। আমি আবার বলছি, এই যে তৃণমূল অভিযোগ করে বাম আমলে চিরকুটে চাকরি হয়েছে, ঠিক হয়েছে, চিরকুটে চাকরি হয়েছে, আমি জানি। কিন্তু এরা ধরতে পারবে না, কারণ তারা অনেক বুদ্ধি ধরতো। আর এরা আবার বলছি মূর্খের দল, এরা সবার সামনে চুরিটা করে, ধরা পড়ে যায়, জেল খাটে। বেশ বেশ, বিমলদা এবার একটু অধ্যাপক হিসেবে জিজ্ঞেস করি, কলেজ বিশ্ববিদ্যালয়ে তো ম্যাঙ্গো রাজ চলছে, নানান রকম ম্যাঙ্গো ঘুরছে, তো 1 নম্বর। 2 নম্বর যেটা জিজ্ঞেস করব যে আগামী দিনে স্ট্র্যাটেজি, অবশ্যই আপনি প্রথমেই বললেন যে সব স্ট্র্যাটেজি আপনি ক্যামেরার সামনে বলবেন না, ইন্টারনাল যা যা আছে, তাও জিজ্ঞেস করবো আপনাকে যে কোন স্ট্র্যাটেজিতে, হিন্দুত্ব স্ট্র্যাটেজি কি বাজিমাত করবেন? প্রথমে ম্যাঙ্গো রাজটা নিয়ে একটু কথা শুনে নিই। প্রথম কথা হচ্ছে, এই যে রাজ চালু হলো কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, সে ম্যাঙ্গো হোক আর গুয়াভা হোক আর পাইনাপেল হোক, এগুলো চলছে একটাই কারণে, কারণ সরকার এটা চেয়েছে, শাসক দল এটা চেয়েছে। শাসক দল না চাইলে এটা চলতো না। আচ্ছা, আমি পরিষ্কার এটা বলে দিই, ধরা যাক একজন শিক্ষামন্ত্রী তো রয়েছে, সেই শিক্ষামন্ত্রী যদি সমস্ত প্রিন্সিপালকে অর্ডার পাঠায় যে হেন্সফোর্থ একটা বাইরের লোককে আপনি কলেজে ঢুকতে দেবেন না, কোন প্রিন্সিপালের হিম্মত আছে ঢুকতে দেবে? আজ অব্দি অর্ডার গেছে? যায়নি। 1, 2, আচ্ছা, প্রত্যেকটা গভর্নিং বডি এরা পলিটিসাইজ করে দিয়েছে, এন্টায়ার গভর্নিং বডিগুলো পুরো রাজনীতিকরণ ঘটে গেছে। ফলে হচ্ছে কি, যে স্থানীয় যে রাজনৈতিক নেতা, তার যে প্রভাবশালী অংশ, তারা কলেজগুলোতে মাতব্বরি শুরু করে দিয়েছে। আমি আবার বলছি, সিপিএম আমলেও মাতব্বরিটা ভালোই চলতো, কিন্তু আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করতাম, লোকাল একজন সিপিএমের নেতাকে জানতাম, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন, ওখানে কিছু ঝামেলা হলে উনি ব্যাপারগুলো দেখবেন। ব্যাপার হচ্ছে ওরা খুব সূক্ষ্মভাবে আড়াল থেকে করতো, এরা একদম ঝাঁপিয়ে পড়ে। ওরা হয়তো কামালে পকেটে গোপনে আসতো, এরা গিয়ে দেয়, টাকা দেয়, আমাকে নিয়ে চলে আসে। মূর্খ গবেটের দল হলে যা হয়, তারা বুদ্ধিমান, এরা গবেট। ফলে এরা এন্টায়ার সিস্টেমটাকে, এরা চায়নি যে সিস্টেমটা ভালো হোক। ফলে আর দ্বিতীয় কথা আমি যেটা বলি, আবার এদের বলছি, এই যারা সরকার চালাচ্ছে, দে ডোন্ট নো হাউ টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন। প্রশাসন চালানোর কোনো যোগ্যতা এদের নেই। প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমরা ছেলে মেয়েদের পড়িয়ে থাকি, গত 38 বছর পড়িয়ে যাচ্ছি, সেটা একটা আর্ট অফ দ্য গভর্নমেন্ট। এদের আর্ট আর সায়েন্স, কমার্স সব এক হয়ে গেছে, কিছু জানেও না এরা শুনতেও চায় না। লক্ষ্য একটাই, হাউ টু রিমেইন ইন পাওয়ার অ্যান্ড হাউ টু আর্ন মানি। কারণ গোটা টপ টু বটম প্রত্যেকে এরা জানে টাকার ভিত্তিতে। এরা ওই 1000 টাকা দেবো, 1500 টাকা দেবো, আমাকে ভোট দিয়ে দাও, আর যে যা পারো করো, চুরি করো, আমি আর কিচ্ছু বলবো না, বরং তাকে সাপোর্ট করবো। ফলে একটা অদ্ভুত সিস্টেম চলছে, পুরোনো আগেকার জমিদারি প্রথার মতো। এরা প্রশাসন চলছে না, দেয়ার ইজ নো অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল। ফলে এই ঘটনা ঘটছে, এটা হচ্ছে প্রশাসনহীনতার ফল। এই ম্যাঙ্গো, পাইনাপল সব হাজির হয়ে গেছে। বেশ, বিমলদা, মহাজোট, শ্রমিকবাবু বলছেন মহাজোট, আপনার মনে হয় মানুষ মহাজোটে, তৃণমূলের বিরুদ্ধে সব মহাজোট, সব জায়গায় ভোট আপনারা পাবেন? সব জায়গায় হবে কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবেও দীর্ঘদিন চর্চা করেছি এটা। আমি দেখেছি পশ্চিমবাংলায় একটু পিকুলিয়ারিটি রয়েছে, কারণ পশ্চিমবাংলায় সিপিএম তৃণমূলের সবচেয়ে বড় সমর্থক, রক্ষক। তারা চায় তৃণমূল থাকুক, একদম আমি সমস্ত দায়িত্ব নিয়ে কথাটা বলছি। সিপিএম হচ্ছে তৃণমূলের রক্ষক। সিপিএম চায় তৃণমূল ক্ষমতায় থাকুক। কারণ কি, বিজেপি ক্ষমতায় এলে, বিজেপি ক্ষমতায় আসবে, আবার আমি বলছি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে। বিজেপি ক্ষমতায় এলে না, বিজেপি একটা মতাদর্শগত দল, সাংগঠনিক দল। বিজেপি এরকম হাটের মতো দল নয়। এই যে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল, আমি কটা নাম ধরি না ওদের, এত বিরক্তি লাগে ওদের নামই ধরি না আমি। এই বর্তমান শাসক দল একটু হেঁটো টাইপের, সব এসে গেল, হাট বাজার করে যে যা বাড়ি পালালো। আমি গ্রামের ছেলে, আমি জানি হাট কাকে বলে। দেখেছো হাট কখনো? ওই সবাই এলো, কেনাকাটা হলো, বাড়ি চলে গেল। কলকাতাও তো হাট হয়। হ্যাঁ, হাট হয়, কিন্তু গ্রামের হাট দেখলে, গ্রামের হাটগুলো বেশি। শান্তিনিকেতনে অনেকে হাট দেখতে যায়, তো আমি ছোটোবেলা থেকে হাট দেখে দেখে বড় হয়েছি। তো এটা হচ্ছে হাটের মতো একটা দল, পুরো হেঁটো, যা জিনিসপত্র কেনাকাটা হচ্ছে, এ কিনছে, সে নিচ্ছে, সে নিয়ে পালাচ্ছে, এইসব চললো আর কি। এদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে এরা কি বলবো,
এই একটু এলেবেলে বলেই এখনো সিপিএম করে কমে খাচ্ছে। বিজেপি সেটা করতে দেবে না। বিজেপি হচ্ছে মতাদর্শের চর্চাটা করে, বিজেপি জাতীয়তাবাদী দল, এবং বিজেপি গোটা দেশকে একটু অন্যরকম করতে চায়। আমি আবার বলছি, ধরা যাক এই যে আমি উদাহরণ দিলাম লালুর জমানা যখন শেষ হলো, কে শেষ করলো? নীতিশ কুমার। নীতিশ কুমারকে সাপোর্টটা কে করেছিল? ভারতীয় জনতা পার্টি। একটাই শর্ত ছিল যে বিহারকে শেষ করে দিয়েছে লালু প্রসাদ যাদব। শুনলে অবাক হবে, বিহারে সেই সময় উচ্চবর্ণের লোকেরা নিজের টাইটেল ইউজ করতো না, তেওয়ারি মিশ্র এরা টাইটেল ইউজ করতো না। ধরা যাক স্বদেশ রঞ্জন, তার নাম হয়তো স্বদেশ রঞ্জন মিশ্র, সে মিশ্র টাইটেল ইউজ করতো না। হয়তো রমেশ কুমার তেওয়ারি, সে খালি লিখতো রমেশ কুমার। কারণ এমন অবস্থা করেছিল, উচ্চবর্ণের বিরুদ্ধে মারধর, তাদের উপর অত্যাচার, এগুলো চলতো। বলে দেওয়া হয়েছিল যে তোমাকে আগে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। নীতিশ কুমার কিন্তু সেইটা প্রথম 5 বছর করে দেখিয়েছিলেন। ফলে প্রথম কথা, বিজেপি যেটা করবে সার্বিক আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবে, এবং যারা মানুষের সামনে অন্যায় করে তাদের জেলে পাঠাতে হবে, এবং নির্দয়ভাবে, যেটা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করে দেখিয়েছেন। ওইটাকেই তৃণমূলও ভয় পায়, সিপিএমও ভয় পায়। কারণ বিজেপির মতাদর্শ, বিজেপির ভাবনা, বিজেপির যে সাংগঠনিক শক্তি, সেটা কিন্তু সিপিএমকে ইররিলেভেন্ট করার পক্ষে যথেষ্ট। আমরা এলে সিপিএমকে এবং তৃণমূল এমনি হবে, সেটা কষ্ট করার দরকার নেই। ক্ষমতা থেকে গেলে কোনোদিনও টিকবে না এই দলটা। বামপন্থীদের ইররিলেভেন্ট করতে হবে, কারণ এই বাম যে মতাদর্শটাই, তাদের ভাবনাটাই বিপজ্জনক। আমাদের সময় একদম শেষ। সব শেষে যেটা আসবো, তৃণমূলে কিন্তু বিদ্রোহ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। অনেকে কিন্তু অনেক কিছু বলছেন টিএমসিপি নিয়ে, কাউন্সিলর থেকে শুরু করে যুব নেত্রী থেকে সবাই তৃণমূলের বিদ্রোহ নিয়ে খুব সংক্ষেপে কি বলবেন? তৃণমূলে বিদ্রোহ শেষে শুরু, কারণ শেষ বহুদিন আগে শেষে শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে ভাগের গোলমাল এক, আর একটা দলে কেউ কাউকে দুই চোখে দেখে না, আর এমন সব নোংরামি করে যেগুলো কোনো ভদ্র সমাজে বলা যায় না। একটি মেয়ে প্রকাশ্যে কান্নাকাটি করছে স্টুডিওতে, যে তার নুড ফটো এআই দিয়ে জেনারেট করে, তার কথা অনুযায়ী এআই জেনারেটেড নুড ফটো তার দলের নেতৃত্ব তারা ছড়িয়ে দিচ্ছে এর কাছে তার কাছে, যে দেখো 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 আমার নেত্রীকে দেখো। তো এইরকম একটা দল টিকতে পারে? কার কি মনে হয়? এটা হয় নাই কখনো। ফলে এগুলো হওয়ারই ছিল, কিন্তু এদের একটা কমন বন্ডিং রয়েছে। টাফ কোয়েশ্চেন, সেই যদি আপনাদের দলে আসে আপনারা কি করবেন? ওইটা খুব স্পেকুলেটিভ প্রশ্ন। সে দলে আসবে কিনা জানি না, তার আমি কথা শুনেছি, সে এখনো বলে চলেছে যে আমার দলকে আমি শুদ্ধিকরণ করতে চাই। সে আমার দলে কেন আসবে? সুতরাং আমি তো সেই হিসেবটাই ধরছি না। আমি শুধু এটুকু বলছি যে আমার দল যদি ক্ষমতায় আসে এইগুলো হতে দেব না, আর তৃণমূলে এটা ঘটবেই। আমরা গ্রামের দিকে বলি না ভাগের গোলমাল, এটা হচ্ছে ভাগের গোলমাল ঘটেছে। ফলে এই হচ্ছে, কিন্তু যখনই ওরা দেখবে যে আবার সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলো আবার এক হয়ে যাবে, কারণ পয়সা পকেটে ফাঁকা হয়ে যাবে। তো পকেটের জন্য আমরা তার বদলে যেটা করব, কাটমানি নয়, চুরি নয়, এ রাজ্যে শিল্পায়ন হোক, মানুষ কাজ পাক, কাজের জন্য যাই, কেউ যেন বাইরে না যায়। এখনো পশ্চিম বাংলায়, আবার আমি বলছি, এখানকার লোকেদের দিয়ে এটাকে আবার ভারতের শ্রেষ্ঠ রাজ্য করে তোলা যায়। তার জন্য দরকার উপযুক্ত রাজনৈতিক নেতৃত্ব, তার জন্য দরকার যোগ্যতা, তার জন্য দরকার এমন কিছু মানুষ দে নো হাউ টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন। মূর্খদের দ্বারা প্রশাসন চলে না। বেশ, বিমলদা, এক লাইনে উত্তর। শেষ দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তাহলে 26-এ আপনারা ক্ষমতায় আসছেন? অবশ্যই। আর 2, বিমল শঙ্কর নন্দ প্রার্থী হচ্ছেন? সেটা তো দল ঠিক করবে, আমি তো বলতে পারি না, দল বলবে। বেশ, আমি দলের একজন সৈনিক। ইফ দ্য পলিটিক্যাল পার্টি রিকোয়ার্স মাই সার্ভিস, আই এম রেডি টু কন্টেস্ট। তারা যদি বলে এই কাজ করুন আপনি, আমি সেই কাজ করবো। সুতরাং এটা নির্ভর করছে পার্টির উপরে। বেশ, অনেক ধন্যবাদ বিমলদা। ধন্যবাদ। আপনারা দেখলেন আজ কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ একটি পর্ব, নীতি নির্ণয় আর দুর্নীতির আপনাদের সামনে আমরা তুলে দিলাম। কোন ইকুয়েশনে, কোন ক্যালকুলেশনে বিজেপি 2026-এ কঠিনতম চ্যালেঞ্জ ছুড়ে দিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আপনারা শুনলেন, এর সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা বিশ্লেষণ করলাম। আজকের পর্ব এ পর্যন্তই। নীতি নির্ণয় আর দুর্নীতি চলতে থাকবে, অন্যান্য অতিথিরা আসবেন, তাদের বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।